This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ বিজেপি রাজ্য সভাপতির, কিন্তু সুকান্ত মজুমদারের এই উদ্বেগের কারণটা কি? নেপথ্যে রয়েছে সুরাট পুলিশের এক গ্রেপ্তারি। এক বাংলাদেশিকে জালে তুলতেই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। নথি দেখিয়ে বিজেপি দাবি করছে একজন বাংলাদেশি এ রাজ্যের এক মাদ্রাসা থেকে ধর্মীয় পরিচয় বদল করে। ফের চাগার দিয়েছে অনুপ্রবেশ ইস্যু। घूसपैठियों का फर्जी राशन कार्ड और आधार कार्ड कौन बनाता है? कौन बनाता है? टीएमसी सरकार बनवाती है कि नहीं बनवाती है? घुसपैठ बंगाल सरकार ममता बनर्जी रोक नहीं पाई। অনুপ্রবেশ নিয়ে বারবার পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবার একেবারে চারটা অভিযোগ। সুরাট পুলিশ যেন প্যান্ডোরার বাক্স খুলে ফেলেছে। এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করতেই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে, এবং সেই তথ্য হাতিয়ার করে পশ্চিমবঙ্গ সরকারকে দিচ্ছে বিজেপি। পদ্ম শিবিরের কাজ করায় মাদ্রাসা, সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা। সুরাট পুলিশের হাতে ধৃত বাংলাদেশি নাগরিক। বনগাঁ হয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগ, ধর্মীয় পরিচয় জাল করার অভিযোগ বিজেপির। আদতে নাম মিনার হিমায়ত সর্দার, নথিতে লেখা শুভ দাস। বাংলার মাদ্রাসা থেকে সার্টিফিকেট জালের অভিযোগ। মিনারের নামে বাংলাদেশি নথি, শুভর নামে ভারতীয় নথি, সবই হাতে পায় সুরাট পুলিশ। মাদ্রাসার দেওয়া তথ্য হাতিয়ার করে ভারতের পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড সবই বানিয়ে ফেলে মিনার। পাসপোর্ট ব্যবহার করে 2 বছর দোহায় কাজও করে আসে। এই মুহূর্তে সুরাটে নির্মাণ কর্মীর কাজ করছিল মিনার, তখনই ধরে সুরাট পুলিশ। নথি দেখে সুরাট পুলিশের দাবি নদিয়া ও পূর্ব মেদিনীপুরে কারচুপি হয়েছে। এক্স স্যান্ডেলে গুজরাটের মন্ত্রীর পোস্টের পরেই সরব বঙ্গ বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। মাদ্রাসার সরকারের 5,530 কোটির বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কঠোর নজরদারি দাবি গেরুয়া শিবিরের। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা পূর্ব মেদিনীপুরের মাদ্রাসা, সে সার্টিফিকেট দিচ্ছে একজন নদীয়ার একটি ছেলে, তাকে হঠাৎ শুভ দাস নাম মানি। তো এরকম শুভ অশুভের যে ব্যাপার, এটা পশ্চিমবঙ্গে আকছাড় আছে। আমাদের মনে হয় প্রত্যেক মাদ্রাসার উপর কঠোর নজরদারি চালাতে। ভারতবর্ষের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে তারা সম্পূর্ণ ব্যর্থ, কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসন যথেষ্ট তৎপর। বিতর্কের ঢেউ আরও চড়ার আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই সেই মাদ্রাসার সার্টিফিকেট। যদিও এই সার্টিফিকেটের সত্যতা TV9 বাংলা যাচাই করেনি, সুরাট পুলিশের কাছ থেকে যা তথ্য পাওয়া গিয়েছে সেই অনুযায়ী কি আছে সার্টিফিকেটে, শুভ দাস নাম দেখতে পাওয়া যাচ্ছে। এই শুভ দাস তিনি নাম বদলে শুভ দাস হয়েছেন, 1। 2, এখানে দেখতে পাওয়া যাচ্ছে নদিয়ার কৃষ্ণনগর, নদিয়ার চাকদার কৃষ্ণনগর। আমরা খোঁজ করে দেখেছি নদিয়ার চাকদায় কৃষ্ণনগর বলে কোনো গ্রাম নেই। এটি জানতে পারা যাচ্ছে মাদ্রাসাটি পূর্ব মেদিনীপুরের দাউদপুরে। ফলে এই গোটা বিষয়টা নিয়ে এই সার্টিফিকেট, সেখানে নাম, সেখানে গ্রামের নাম, এই গোটা ভুয়ো ব্যাপারটা নিয়েই কিন্তু একটা রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। অনুপ্রবেশকারী থেকে ভারতীয় জাল সার্টিফিকেট বানিয়ে ভারতে আস্তানা। সুরাতে বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারের খবর সামনে আসতেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এই গুমগড় হাই মাদ্রাসা থেকে ইস্যু করা ট্রান্সফার সার্টিফিকেট এখন সুরাট পুলিশের হাতে। সার্টিফিকেট অনুযায়ী ছাত্রের নাম শুভ দাস, জেলা নদিয়া, পোস্ট অফিস চাকদা, গ্রাম কৃষ্ণনগর। সত্যিই কি শুভ দাস নদিয়ার বাসিন্দা? খোঁজ করতে নদিয়ার চাকদায় পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। চাকদায় পৌঁছানো গেলেও কৃষ্ণনগরে পৌঁছানো যায়নি, কারণ চাকদা পোস্ট অফিস থাকলেও কৃষ্ণনগর গ্রাম বলে কোনো ঠিকানাই নেই। আমার জন্ম এখানে, এইখানে চাকদাতে কৃষ্ণনগর গ্রাম বলে কোনো জায়গা আছে? এটা আমি শুনিনি এরকম। কৃষ্ণনগর বলে কোনো চাকদা এলাকায় কিছু নেই। আমি চাকদা পঞ্চায়েত সমিতির মেম্বার। আমি দীর্ঘদিন ধরে আমি সামাজিক কাজের সাথে যুক্ত আছি, কিন্তু চাকদা এলাকার মধ্যে কৃষ্ণনগর বলে কোনো জায়গা আছে বলে আমার জানা নেই।
জনতা থেকে জনপ্রতিনিধি, মাথা কুটেও চাকদায় কৃষ্ণনগর নামে কোনো গ্রামের নাম মনে করতে পারছেন না। তার মানে তাহলে কি সার্টিফিকেটেই গরমিল? নথি দেখে সুরাত পুলিশের দাবি নদিয়া ও পূর্ব মেদিনীপুরেই কারচুপি হয়েছে। টিভি 9 বাংলা পৌঁছে গিয়েছিল পূর্ব মেদিনীপুরের এই মাদ্রাসাতেও। সার্টিফিকেটের সমস্ত লেখাগুলো কিন্তু আমার নয়, এই সাইনটাও আমার নয়। আর এই ধরনের ছাত্রকে আমি চিনি, আর আমার স্কুলে এই ধরনের ছাত্র এসে যে সার্টিফিকেট নিয়ে গেছে এ সম্পর্কে আমার ধারণা নেই। দু একটা ঘটনা এরকম একটা ঘটেছে যে আমাকে নেগলেক্ট করেও কাউকে সার্টিফিকেট দেওয়া হয়েছে না। তখন আমার চাকরি জীবনের সঙ্গে যখন হয়েছিল তখন ক্লার্কেই আমার বেশি সন্দেহ ছিল। আর নেতারা বলছেন নিশ্চয়ই কোনো তৃণমূল নেতার রেকমেন্ডেশনে উনি হচ্ছে এখান থেকে সার্টিফিকেটটা পেয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ ছোট জগন্নাথ, যার কারণে ওনারা এখানে ধরতে পারেনি, আর সুরাটে গিয়ে ধরা পড়ে। বিষয়টা 2010 সাল, মানে সিপিএমের অস্তমিত সূর্য তখন। সেই সরকারের আমলে যেমন চিরকুটে চাকরি হয়েছে, একই রকমভাবে জোনাল সেক্রেটারি এবং এলসিএস এর নির্দেশেও প্রচুর অবৈধ কাজ হয়েছে। এবং তৎকালীন সময় ওই গুমগড় হাই মাদ্রাসা যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকেও তদন্তের মধ্যে নিয়ে আসা উচিত বলে আমি মনে করছি। কিভাবে মাদ্রাসা থেকে ভুয়ো সার্টিফিকেট হাতে পেল অনুপ্রবেশকারী? মাদ্রাসা থেকেই তৈরি করা, নাকি মাদ্রাসার নাম করে কোনো জালিয়াত চক্রের কারবার? পিছনে হাত রয়েছে কার? শুধুই কি মিনার হিমায়ত সর্দার, নাকি একইভাবে ভারতে ঘুরে বেড়াচ্ছে আরো অনেক শুভ দাস? মহাদেব ও কনিষ্কর রিপোর্ট, টিভি 9 বাংলা। ঠিক 10 বছর আগে খাগড়াগড় বিস্ফোরণে গোটা বাংলা কেঁপে উঠেছিল, আর এবার সেই বর্ধমানে এক কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করা হলো জঙ্গি সন্দেহে। পার্থক্যটা কোথায়? পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে রাজ্য পুলিশের এসটিএফ এই কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করে, এবং জানা যাচ্ছে এই কলেজ পড়ুয়া রীতিমতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মগজ ধোলাই করে জঙ্গি কার্যকলাপে মদত দিত। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাজ্যে গ্রেপ্তার কলেজ পড়ুয়া। শনিবার বিকেলে কাঁকসা থানার পানাগড়ের মিরেপাড়ায় রাজ্য পুলিশের এসটিএফ এর অভিযান, সঙ্গে ছিল কাঁকসা থানার পুলিশও। এসটিএফ এর জালে মোহাম্মদ হাবিবুল্লাহ, বছর 21 ধৃত যুবক, মানকর কলেজে কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 80% বেশি নম্বর নিয়ে পাশ করে হাবিবুল্লাহ। মেধাবী ছাত্রের সঙ্গে জঙ্গি যোগ কিভাবে? গত কয়েক বছরে এ রাজ্যে একের পর এক জঙ্গি যোগের হদিশ মিলেছে। এসটিএফ সূত্রের খবর, জঙ্গি সংগঠন শাহাদাতের সঙ্গে যুক্ত ধৃত যুবক নব্য এই জঙ্গি সংগঠন ডিজিটাল মাধ্যমে জাল বিস্তার করতে চেয়েছিল। তদন্তকারীরা 30টির বেশি ভুয়ো ইমেল আইডি পেয়েছেন। ইউটিউবে চ্যানেল খোলার প্রক্রিয়াও শুরু করেছিল বলে খবর। আইসিসের মতো পতাকা তৈরি করেছিল বলে জানা গিয়েছে। 21 বছরের এই মোহাম্মদ হাবিবুল্লাহও তদন্তকারীদের কাছে আরেকটা চিন্তার কারণ। তার কারণ 21 বছর বয়সেই এই জঙ্গি সংগঠনে আমির হয়ে উঠেছিল হাবিবুল্লাহ। আমিরের অর্থ এই ধরনের জঙ্গি সংগঠনের যে একেবারে দেশের মধ্যে মাথায় থাকে, একদম সবার উপরে থাকে, তাদেরকেই কিন্তু এরা আমির বলে ডেকে থাকে। তো যারা এই সংগঠনের ছাতার তলায় আসতো তাদেরকে প্রতিশ্রুতি দিত যে প্রত্যেককে আফগানিস্তানে নিয়ে গিয়ে তারা তালিবানদের হাতে কলমে তারা প্রশিক্ষণ দেবে, যুদ্ধের প্রশিক্ষণ, অস্ত্র তৈরি, বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। এই ধরনের প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তাদেরকে সংগঠনের ছাতার তলায় আনা হতো। সূত্রের খবর, ধৃত ছাত্র হাবিবুল্লাহর কাছ থেকে ল্যাপটপ, মোবাইল সহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বারবার জঙ্গি যোগ উঠে এসেছে। প্রশ্ন হলো, বাংলা কি জঙ্গিদের সেফ হোমে পরিণত হয়েছে? কাঁকসার ঘটনায় সেই প্রশ্নই ফের মাথাচাড়া দিচ্ছে। এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে এটা এপিক সেন্টার প্রায় হয়ে যাচ্ছে। প্রথম কথা, সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, ওটা রাজ্য পুলিশ করে না। তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে, এটা 100% পুলিশের কৃতিত্ব। নব্য জঙ্গি সংগঠন শাহাদাতের জাল কত দূর ছড়িয়েছে? ধৃতকে জেরা করে তারই সন্ধানে তদন্তকারীরা। ক্যামেরা মাখন পাত্রের সঙ্গে সুজয় পাল, টিভি 9 বাংলা, কলকাতা। জঙ্গি যোগ সন্দেহে কলেজ পড়ুয়া গ্রেফতার হতেই বাংলাদেশ কানেকশন সামনে চলে আসে এক জঙ্গি সংগঠনের নাম শাহাদাত।
এবার প্রশ্ন হচ্ছে এই শাহাদাত গোষ্ঠী তারা কিভাবে কাজ করেন, কোথায় তাদের জাল ছড়িয়ে, মাথায় কে রয়েছে এই শাহাদাত গোষ্ঠীর? এই গোটা বিষয়গুলো জানতে আপনাদের TV9 বাংলার এই এক্সক্লুসিভ রিপোর্ট দেখতেই হবে। একবার দেখুন। বাংলার সঙ্গে ফের জঙ্গি যোগ। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাতের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের STF। শাহাদাত বলে যে সংগঠনের নাম গত কয়েক মাস ধরে বাংলাদেশ এবং ভারতে শোনা যাচ্ছে, সেটা আদতে কিন্তু কোথাও পুরনো মদ নতুন বোতলে। জানা গেছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জঙ্গি সংগঠনের প্রাক্তন শীর্ষ নেতা সালাউদ্দিন ওরফে বড় ভাইয়ের ব্রেন চাইল্ড শাহাদাত। প্রশ্ন হলো, কেন নয়া সংগঠন তৈরি করতে হলো? খাগড়াগড় বিস্ফোরণের পর এই রাজ্যে জেএমবির নেটওয়ার্ক প্রকাশ্যে আসে। তারপরেই আদর্শগত কারণে জেএমবির সংগঠনে ভাঙন। এক অংশ আইসিস মতাদর্শে এগোতে চায়, অন্য অংশ আল কায়দার মতাদর্শে এগোতে চায়। দ্বিতীয় গোষ্ঠীর শীর্ষ সংগঠক সালাউদ্দিন ওরফে বড় ভাই। খাগড়াগড় বিস্ফোরণের পর জেএমবির বিরুদ্ধে অল আউট অ্যাকশনে নামে ভারত বাংলাদেশের তদন্তকারী সংস্থা। সেই কারণেই সালাউদ্দিন বাংলাদেশে ফিরে না গিয়ে ভারতেই ঘাঁটি গাড়ে। সংগঠন এগিয়ে নিয়ে যেতে আল কায়দাপন্থীদের নিয়ে জামাতুল মুজাহিদিন হিন্দ তৈরি করে সালাউদ্দিন। পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতে জামাতুল মুজাহিদিন হিন্দের সংগঠন বিস্তার করে। জেএমবির অন্তর্দ্বন্দ্বে বাংলাদেশে আইসিস ও আল কায়দাপন্থী সদস্যরা ধরা পড়ে। এরপরেই বাংলাদেশের আনসার আল ইসলামের সঙ্গে গাঁটছড়া বাঁধে সালাউদ্দিন। বাংলাদেশে আসনারের সদস্যরা ধরা পড়তেই নতুন সংগঠন শাহাদাত তৈরি হয়। সূত্রের খবর, ভারতে থেকেই শাহাদাতকে পরিচালনা করছিল সালাউদ্দিন। 25শে মে ঢাকা থেকে শাহাদাতের 3 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। সদস্যদের সতর্ক করতে সালাউদ্দিন অডিও বার্তা দেয় বলে খবর। তখনই নব্য এই জঙ্গি সংগঠনের নাম প্রকাশ্যে আসে। দুদিন আগে চট্টগ্রাম থেকে পুলিশের জালে আরো 2। সেই সূত্র ধরেই নাকি কাঁকসায় রাজ্য পুলিশের অভিযান। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সংগঠনের বাকি সদস্যদের সঙ্গে দলের শীর্ষ নেতা সালাউদ্দিন বা তার মতো শীর্ষ নেতাদের সরাসরি আদৌ কোনো যোগ ছিল কিনা, আদৌ তারা সরাসরি নির্দেশ দিত কিনা, হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে সেই বিষয়টাকে স্পষ্ট করতে চান বেঙ্গল STF এর গোয়েন্দারা। তার কারণ, কোথাও তারা মনে করছেন যে হাবিবুল্লাহকে জেরা করে জানা যেতে পারে যে এ রাজ্যে এই সংগঠনে তার দোসর কারা কারা রয়েছে, সে কোথা থেকে নির্দেশ পেত, সে সরাসরি সালাউদ্দিনকে চিনত কিনা, না বাংলাদেশ হয়ে অন্য কারণ মারফত তার কাছে নির্দেশ আসতো। তার কারণ, কোথাও ভারত এবং বাংলাদেশের গোয়েন্দারা মনে করছেন সালাউদ্দিনকে গ্রেপ্তার করতে পারলে জেএমবি বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের অন্তত একটা অংশকে এ রাজ্যের বুক থেকে শিকড় থেকে তুলে ফেলা সম্ভব হবে। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সিজার, TV9 বাংলা। নন্দীগ্রাম এখন বিজেপি দখলেই, বুঝিয়ে দিল হরিপুরের কৃষি সমবায় সমিতির ভোট। 12টা আসনের মধ্যে 11টা আসনে জয় হয় গেরুয়া শিবির। কিন্তু এই ভোটে অশান্তি এড়ানো গেল না। ভোটের ফল প্রকাশের পরপরই পুলিশের সঙ্গে রীতিমতন খণ্ডে যুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। তাৎপর্যপূর্ণ বিষয়, এই সমবায় সমিতির সবকটা আসনে প্রার্থী দিতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও শাসক দল এক্ষেত্রে বিজেপির সন্ত্রাসের দিকে অভিযোগের আঙুল তুলছে। ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। এবারে লোকসভা ভোটের প্রচারেও নন্দীগ্রামে বদলার হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু লোকসভা ভোটেও সেই জমি পুনরুদ্ধার করতে পারেনি তৃণমূল। সপ্তাহ 2-1 পর আবার নন্দীগ্রামের সমবায়েও দখল কায়েম রাখল বিজেপি। উড়ল গেরুয়া আবির। 12টির মধ্যে 11টি আসন জিতে পদ্মশিবির জয় পেল প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে। একটি আসনে জয় পেয়েছে শাসক তৃণমূল সমর্থিত প্রার্থী। সমবায় সমিতির দখলের পর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ালো বিজেপি সমর্থকরা। অভিযোগ, বিজেপির এক কর্মীকে গ্রেপ্তার করা নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। এই জায়গাটা শান্ত জায়গাকে পুলিশ দায়িত্ব নিয়ে অশান্ত করার জন্য আমাদের এক কর্মী সমর্থককে হঠাৎ করেই তাকে অ্যারেস্ট করে, কোনো কারণ, কোনো ন্যায্য কারণ ছাড়াই। এইভাবে তো অ্যারেস্ট করা যায় না। এখানে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট সক্রিয় আছে, আমাদের কর্মীদের এইভাবে মিথ্যা মামলায় তুলতে পারবে। কেন অ্যারেস্ট করছিল? কেন অ্যারেস্ট করছিল বলতে এখানে এগুলো কিছুই না। যেহেতু হেরে গেছে, সেখানে হারের লজ্জা। এখানে তৃণমূল হারেনি, হেরেছে এখানকার চটি চাটা পুলিশগুলো।
অবশ্য নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুরের এই সমবায় ভোটের আগে বোঝা গিয়েছিল বিজেপি অনেকটাই এগিয়ে, কারণ 12টি আসনের সমবায়ের সবকটি আসনে বিজেপি প্রার্থী দিলেও পিছিয়ে ছিল শাসক দল। তৃণমূলের পক্ষে প্রার্থী দেওয়া হয় 10টি আসনে, বামেরা মনোনয়ন দিতে পেরেছিল মাত্র 3টি আসনে, যার জন্য বাম তৃণমূল দুপক্ষই সন্ত্রাসের অভিযোগ করে বিজেপির বিরুদ্ধে। আমাদের যারা প্রার্থী হয়েছে তাদেরকেও তো এরা ভয়ভীতি দেখাচ্ছে। শুভেন্দু অধিকারীর কাছে মেঘনাথ পাল নিজের পলিটিক্যাল টিআরপি বাড়ানোর জন্য আজকে এই রাজনৈতিক একটা পরিবেশ তৈরি করে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। 3 জন প্রার্থী আছে, তারা হচ্ছে ভয় ভীতি সন্ত্রাসের ফলে তাদের ধমকি ইত্যাদি দিয়েছে, তারপর নয় তারা হচ্ছে উইথড্র করেছে। কিন্তু আমাদের এই মুহূর্তে যে প্রার্থীর সংখ্যা হচ্ছে 3 জন প্রার্থী। হাইকোর্টের নির্দেশে 25 মে ভোটের দিনক্ষণ ঠিক হলেও পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ফোর্স দিতে না পারার জন্য তা পিছিয়ে 23 জুন করা হয়। হরিপুরের এই সমবায় সমিতিতে মোট ভোটার সংখ্যা এখানে 660, কিন্তু নিরাপত্তা জোরদার করতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি প্রশাসন। মোতায়েন ছিল অন্তত 100 খানেক পুলিশ কর্মী। সেই নিশ্চিদ্র নিরাপত্তার ভোটেও শাসককে পরাস্ত করে শেষ হাসি হাসল বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমাদের সময় ছিল ছাত্রবন্ধু, আর এখন রয়েছে সলভার গ্যাং। এটা কিন্তু সব ছাত্রের বন্ধু নয়, এরা যারা দুষ্কর্ম করে পাশ করতে চায় তাদের বন্ধু। পুলিশের হাতে এমনই বিস্ফোরক তথ্য উঠে আসছে, আর পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। আর জানা গিয়েছে এই সলভার গ্যাংই নিটে প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে তার পিছনে রয়েছে। আর ইতিমধ্যে এফআইআর দায়ের করে তদন্তে নেমে পড়েছে সিবিআইও। ইতিমধ্যে লোকসভায় আগামীকাল অধিবেশন শুরু হতে চলেছে, আর এই ইস্যুতে লোকসভা উত্তাল হতে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে। জাঁতাকলে পরীক্ষা, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট, গবেষক অধ্যাপকদের প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট, গবেষক অধ্যাপকদের প্রবেশিকা পরীক্ষা সিএসআইআর ইউজিসি নেট, এমডি এমএস ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট পিজি। জাঁতাকলে পরীক্ষা, উচ্চশিক্ষায় উচাটন, একের পর এক প্রবেশিকা পরীক্ষা ঘিরে বিতর্ক শুরু হয়েছিল নিট দিয়ে। আদালতের নির্দেশে রবিবার পরীক্ষায় বসেন 1563 জন, এর মধ্যে রয়েছেন টপাররাও। কাজ শুরু সিবিআইয়েরও। দায়ের হয়েছে এফআইআর, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বেনিয়মের পিছনে সলভার গ্যাং, দাবি পুলিশের। গ্রেটার নয়ডা থেকে ধৃত মূলচক্রী রবি অত্রি। সলভার গ্যাংয়ের মাথা এই রবি। কর্পোরেট কায়দায় চাকরির পরীক্ষায় কারচুপি করে এই কুখ্যাত গ্যাং। বিহার, উত্তরপ্রদেশ এমনকি পশ্চিমবঙ্গেও জাল ছড়িয়েছে সলভার গ্যাং। বিহার, এখনো পর্যন্ত বিহারের নামই সবচেয়ে বেশি উঠে আসছে। নিট নিয়ে বিহার সরকারের রিপোর্টে পেপার লিকের উল্লেখ। কেন্দ্রকে 6 পাতার রিপোর্ট বিহারের ইকোনমিক অফেন্স উইংয়ের। বিহারের রিপোর্টেও সলভার গ্যাংয়ের উল্লেখ। বিহারে এনডিএ সরকার, কেন্দ্রেও এনডিএ সরকার। এর মধ্যে সোমবারই শুরু হচ্ছে লোকসভার অধিবেশন। সরকার চায় সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চলুক, কিন্তু বিরোধীরা চলতে দেবে কি? পরিস্থিতি আজ করে কেন্দ্রীয় মন্ত্রীদের মাঠে নামিয়েছে এনডিএ। তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কিরেন রিজিজু। Mamata Didi is a very known leader of our country, Honorable Chief Minister of West Bengal, and we will seek her cooperation also. And under Sudip Das guidance, the parliamentary party will also have my constant support and all efforts to work together. তৃণমূল অবশ্য ছেড়ে কথা বলতে নারাজ। আমরা তো এবার অনেক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করব। আমাদের মুখ্যমন্ত্রী ভীষণভাবে বলেছে যে এবারকার লোকসভাকে ব্যবহার করতে হবে পশ্চিমবাংলার মানুষের প্রয়োজনের স্বার্থে। লোকসভায় যাই হোক, যারা উচ্চশিক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে তাদের সবাইকে ধরা যাবে কি? আসল মাথাকে ধেড়েই দূর কারা, আসল প্রভাবশালী কারা, কারা কারা এর সঙ্গে যুক্ত, তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে। কনসার্ন দফতরের মন্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। গোটা পরীক্ষা ব্যবস্থা, গোটা শিক্ষা ব্যবস্থাকে আমাদের দেশে একেবারে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা হয়েছে। আর তড়িঘড়ি সিবিআইকে তদন্ত করার মানে কি? এখানে যেমন চিটফান্ডের ক্ষেত্রে মমতা ব্যানার্জি তড়িঘড়ি এসআইটি ঘোষণা করেছিলেন, তারপর তারা কি করেছিল? তদন্ত করার থেকে বেশি তদন্ত ধামাচাপা করে। সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে। পিছনে দরজা দিয়ে ঢুকে ডাক্তার বা গবেষক বা অধ্যাপক হলে ক্ষতি আসলে সবার,
সমাজের প্রত্যেকের। তাই আশঙ্কাটা শুধুমাত্র উচ্চশিক্ষা নিয়েই নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তদন্তে নেমে বাংলায় আক্রান্ত হতে হয়েছে ইডিকে, এনআইকে। এবার এক প্রকার একই ছবি দেখতে পাওয়া গেল বিহারে। সেখানে আক্রান্ত হতে হয়েছে সিবিআইকে। নিটের তদন্তে নেমে বিহারের নওয়াদায় সিবিআই কর্তাদের, গোয়েন্দাদের মার খেতে হলো। প্রশ্ন উঠছে, কাদের আটকাতে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের গায়ে হাত তুললেন তারা, যারা মারলেন? मेरा नाम है अंशुल शर्मा, इंस्पेक्टर हूँ सीबीआई दिल्ली में। ठीक है, परिचय हो गया जी। अभी आई कार्ड भी दिखा देता हूँ, दूसरी दिखाऊंगा। গ্রামবাসীরা মারমুখী, ঘেরাও একদল অফিসার। পকেট থেকে আই কার্ড বের করে পরিচয় দিলেও শান্তি নেই। কোনো কথা শুনতেই রাজি নন উত্তেজিত গ্রামবাসীরা। এবার সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে গিয়ে হামলার মুখে সিবিআই। পুলিশের গাড়িতেও ব্যাপক ভাঙচুরের অভিযোগ। না, বাংলা নয়, সন্দেশখালী নয়, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরও নয়। এই ছবি বাংলার প্রতিবেশী বিজেপি জেডিইউ জোট শাসিত বিহারের নওয়াদার এক গ্রামের। সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তে বাধা, মারধরের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। গয়া, নওয়াদা, ঔরঙ্গাবাদ এই বেল্টগুলো হচ্ছে অসম্ভব ক্রাইম প্রন বেল্ট। তার মানে এটা অর্গানাইজড, আগে থেকে ওরা লোকজনকে জড়ো করেছে। তো সিবিআই সঠিক জায়গায় হানা দিয়েছিল। ওই বেল্টে নওয়াদার গ্রামে যখন গেছিল, ওকে কেন্দ্রীয় বাহিনী সিবিআই এর সাথে রাখা উচিত ছিল, লোকাল পুলিশের পর্যাপ্ত ছিল না। এখানকার কাজের পুলিশের সাথে ফারাক হচ্ছে যে ওরা সাথে সাথে স্টেপ নিয়েছে এবং 4 জনকে ইনস্ট্যান্টলি গ্রেপ্তার করেছে। তৃতীয় মোদী সরকার নির্বাচিত হওয়ার পর সোমবার শুরু হচ্ছে সংসদের অধিবেশন। ঠিক তার আগে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিট এবং অধ্যাপক নিয়োগের পরীক্ষা নেটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে দেশ। এরই মধ্যে রবিবার নেটের প্রশ্ন ফাঁস কাণ্ডে এফআইআর করে তদন্তে নামে সিবিআই। সূত্রের খবর, তদন্তকারীদের একটি টিম বিহারের নওয়াদার এক গ্রামে তদন্তে যায়, কিন্তু বেরিয়ে আসার সময় শুরু হয়ে যায় তুলকালাম। বিহার প্রশাসন সূত্রে খবর, ভুয়ো সিবিআই অফিসার ভেবে হামলা চালিয়েছেন গ্রামের মানুষ। এই ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। বিজেপির শাখা সংগঠন সিবিআই কে দিয়ে এই পাহাড় প্রমাণ শিক্ষা দুর্নীতি তদন্ত করালে কোনোদিনই বিজেপির নেতারা ধরা পড়বে না। যেখানে বিজেপির মন্ত্রী থেকে বিজেপির নেতা সবাই এই দুটো, সেই কারণেই মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। অ্যাকচুয়ালি এই যে ইনভেস্টিগেশন গুলো হচ্ছে, এত করাপশন হচ্ছে, সেই করাপশনের বিরুদ্ধে যখনই সিবিআই আমরা দেখেছি সোচ্চার হচ্ছে, রাজনৈতিক দল তাদের হোলি গ্যাংদের উস্কানি দিয়ে এটা সিবিআইয়ের উপরে করাচ্ছে। সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণের একাধিক ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এর আগে গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে বেধড়ক মার খেয়েছিলেন ইডির আধিকারিকরা। রক্তাক্ত হয়েছিলেন তাদের অনেকে। এরপর গত 6 এপ্রিল পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে হামলার মুখে পড়েছিলেন এনআইএর আধিকারিকরা। রাজনৈতিক মহলে প্রশ্ন, কেন তদন্তে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের? দুর্নীতি ঢাকতে কি বারবার নিশানা করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে? ক্রমশ বড় হয়ে উঠছে এই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা বিষয়, কেন্দ্র এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে জোর তরজা লাগতে পারে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্য সরকারকে ধোঁয়াশায় রেখে ফারাক্কায় গঙ্গার জলবন্টন চুক্তি নিয়ে পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। মোদি হাসিনা বৈঠকের পরেই এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। সূত্র বলছে, আগামী দিনে সংসদেও এ বিষয়ে সোচ্চার হতে পারেন তৃণমূল সাংসদরা। আচ্ছা, এই জলবন্টন চুক্তির নবীকরণের বিষয় কি রাজ্য সরকার কিছুই জানতো না? আচ্ছা, মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করেন তখন কি বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে ডাকেন? এভাবেই সরব হয়েছে বিজেপি। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা,
সেই কবে এগিয়ে গেছেন ভূপেন হাজারিকা। সেই নদীর জল নিয়েই ফের শুরু হলো টানাপোড়েন। শনিবার দিল্লিতে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে বৈঠকের পরেই রাজনৈতিক মহলে ফারাক্কা থেকে গঙ্গার জল বন্টন চুক্তি নিয়ে নতুন বিতর্ক দানা বেঁধেছে। বাংলার শাসক দল তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই ফারাক্কা থেকে গঙ্গার জল বন্টন চুক্তি নতুন করে সম্পন্ন করার দিকে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। তাদের আরও দাবি, এই চুক্তি পুনর্নবীকরণ হলে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বন্যা ও ভাঙনের সমস্যা আরও বাড়বে। যে নদীগুলি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে সেই নদীগুলি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রীয় সরকারের উচিত নিশ্চিতভাবে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আলোচনায় রেখে তার মতামত নিয়ে কোনো পদক্ষেপের দিকে যাওয়া। শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়। আলোচনায় আসে নদীর জলবন্টনের বিষয়টিও, ওঠে তিস্তার প্রসঙ্গ। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। 1996 সালে সুখা মরশুমে গঙ্গার জলবন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি সম্পাদিত হয়, যে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা 2026 সালে। জানা গেছে, এই জলবন্টন চুক্তি কার্যকর হয় প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত। গঙ্গার প্রবাহ অনুযায়ী 10 দিন অন্তর জলবন্টন করা হয় দুই দেশের মধ্যে, যা নিয়ন্ত্রিত হয় ফারাক্কা ব্যারেজ থেকে। 3 দশক আগে গঙ্গার জলবন্টন চুক্তির অন্যতম শর্তই ছিল যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে চুক্তি পুনর্নবীকরণ করতে হলে সব পক্ষের মতামতের ভিত্তিতেই করতে হবে। যে রাজ্যের ভূখণ্ড বা নদীর জলবন্টন নিয়ে চুক্তি হবে সেই রাজ্যের মতামত অবশ্য বিবেচ্য। আমাদের মুখ্যমন্ত্রী বাস্তববাদী, উদার, তিনি নিশ্চিতভাবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে সহযোগিতা করার পক্ষে। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বার্থ, পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের কৃষিভিত্তিক সমাজ এবং কনসার্ন নাগরিকদের স্বার্থ যাতে অটুট অক্ষুণ্ণ থাকে, সেটাও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেখতে হয়। জলবন্টন চুক্তির নবীকরণ হবে, এটা কি রাজ্য সরকার জানত না? মুখ্যমন্ত্রী যারা প্রশাসনিক সভা করে তার দলের এমএলএ এমপিদের ডাকে, কোনোদিন বিরোধী দলকে ডেকেছে। বিভিন্ন সময় যখন জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন, তৃণমূল কংগ্রেস সেই ধরনের বৈঠকে কোনো সময় উপস্থিত থাকে না, এটা ট্র্যাক রেকর্ড করেছে। যখনই বাংলাদেশের সঙ্গে আলোচনা হয়েছে, কোথায় আটকে গেছে না রাজ্য সরকার রাজি নয় বলে। যখনই একটু এগিয়েছেন, কেন এগিয়েছেন, এখন রাজ্য সরকার মত দিয়েছে বলে। আরএসএস এর নির্দেশে কেন্দ্রীয় সরকার চলে এবং আরএসএস বলে দিয়েছে মমতা এবং মোদী একসঙ্গে চলতে হবে, তবে সিদ্ধান্ত হবে, নাহলে কোনো সিদ্ধান্ত হয় না। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে ঢাকা ও নয়াদিল্লি রাজি থাকা সত্ত্বেও কার্যকর হয়নি তিস্তা জল বন্টন চুক্তি। সেক্ষেত্রে উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত হবে, এই যুক্তিতে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার। এবার জলবন্টন বিতর্কে নতুন সংযোজন ফারাক্কা এবং গঙ্গা। এই ইস্যুটি নিয়ে সংসদে তৃণমূলের তরফে কি রণকৌশল নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় সরকারি জমি থেকে খাল সবই দখল হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরও জমি লুটের ঘটনা চলছে। এই যেমন হাওড়ার বাঁকড়ায়, সেখানে সরকারি জমি দখল ঘিরে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল, কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত নামাতে হলো। অন্যদিকে ডানকুনিতে খাল বুঝিয়ে দোকান পাট ঘর বানিয়ে ফেলা হচ্ছে। এই যে জায়গাটা দেখছেন, এটা আসলে একটা জলা জমি, তা মেরে কেটে 100 বিঘে হবে। পাশ দিয়ে গিয়েছে হাওড়া আমতার রেল লাইন। জমি 30% পরে বাঁকড়া পঞ্চায়েত অঞ্চলে, বাকি 70% হাওড়া পুরসভা 47 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, অনেকদিন ধরে এই জলা জমি ভরাটের চেষ্টা করছে একদল জমি মাফিয়া। মাঝে স্থানীয়দের বাধায় সেই কাজ বন্ধ হয়েছিল। ভোট মিটতে বাঁশ দিয়ে ঘিরে ফের ভরাটের কাজ শুরু হয়। এর প্রতিবাদে রবিবার ফুঁসে ওঠেন স্থানীয়রা, তাতেই উত্তেজনা ছড়ায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ডোমজুর থানার পুলিশ, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। আমরা বলে এটা কে ঘিরতে বলেছে, বলে সাবাদ বলেছে। আমি যখন সাবাদ আলী মোল্লা এখানে আগে মেম্বার ছিল, এই টেমসির ঘর বানাবে দিচ্ছে সবকে লুটো, সরকারি জায়গাটা লুটো, সব হু হু করে বাঁশ দিয়ে ঘেরাঘেরি হচ্ছে। তখন এখন যখন থানায় আমরা জানাই কি আমাদের তো জমি লোটে, এটা সরকারি জমি দখল হচ্ছে, তখন থানা থেকে যখন রায় পাশে তখন সব পালাপালি ছুটাছুটি হয়ে গেল। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বাঁকড়ার মতোই হুগলির ডানকুনিতেও একই ছবি। এখানেও পুরসভার নাকের ডগায় খাল বুঝিয়ে ফেলা হচ্ছে, বেহাল হয়ে পড়ছে নিকাশি। পুরসভাকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। ডানকুনি পুরো এলাকার খালপাড় দখল করে গজিয়ে উঠেছে বেআইনি দোকানপাট, ঘর ও খাটাল। প্রশাসন সব দেখেও নিশ্চুপ, এমনই অভিযোগ স্থানীয়দের। দখল হয়ে যেত, তো খাটাল ফাটাল করে ক্যাচড়া ফেলে সব জাম করে দিচ্ছে, তো খাল কত পৌরসভা থেকে পরিষ্কার করবে? এই বর্ষাকালে আমাদের সব মাঠ ঘাট সব ডুবে যায়। সবই তো দখল হচ্ছে, সব পৌরসভা দেখছে, কোনো স্টাফ নিচ্ছে না। রাস্তাঘাটে জল সব জাম হয়ে আছে। খালে তো বহু চওড়া ছিল, এখন আস্তে আস্তে তো এখন 6 ফুটও দাঁড়িয়ে গেছে। একটার পর একটা বেদখল হয়েই যাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি আছে, কিছু ক্রিমিনালদের সঙ্গে যুক্ত আছে, তাদের মদতপুষ্ট হয়ে এসব কাজগুলো হচ্ছে। এই বিষয়ে ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যানের সাফাই, দখলের অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটি কাউন্সিলরকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। আমাদের কাছে সেরকম তথ্য এলে আমরা অবশ্যই, এর আগেও 4 নম্বর ওয়ার্ডে যখন হয়েছে তখনও আমরা গেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে সরকারি জমি যেন কোনোভাবে বেদখল না হয়, ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়, সেটা আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং তাই নিয়ে আজকে আমরা একটা স্পেশাল মিটিংও করলাম। সরকারি জমি জবরদখল নিয়ে বৃহস্পতিবারই নবান্নে আমলা পুলিশ কর্তাদের ডেকে এক প্রস্তাব বকাঝকা করেন মুখ্যমন্ত্রী। জবরদখল রুখতে কমিটিও করে দেন। প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, কিন্তু তার প্রতিফলন কি দেখা যাচ্ছে? প্রশ্ন হচ্ছে, জমি মাফিয়ারা এত সাহস পাচ্ছে কোথা থেকে? এদের মাথায় কাদের হাত? কান টানলে কি মাথা আসবে? সুপ্রিয় গুহ, সুব্রত বন্দ্যোপাধ্যায় ও শরৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা। লোকসভা ভোটে বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তথ্য যা বলছে তাতে চিন্তা বেড়েছে তৃণমূল কংগ্রেসের। তার কারণ তথ্য বলছে যে গ্রামাঞ্চলের দিকে ভোট তৃণমূলের ঘরে গিয়েছে, কিন্তু শহরাঞ্চল, মূলত পুরো এলাকার ভোট কিন্তু তৃণমূলের ঘরে তেমনভাবে যায়নি। সেখানে পিছিয়ে থাকছেন তারা, থেকেছেন, তথ্য তাই বলছে। এবং কি কারণ, কেন এই পরিস্থিতি, এই যাবতীয় বিষয়ে খতিয়ে দেখতে সোমবার মুখ্যমন্ত্রী পুরসভাগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। ফলে প্রশ্ন, তার আগে কি শাসক দলের নেতারা একটু চিন্তায় রয়েছেন? লোকসভা নির্বাচনে এবার উত্তরবঙ্গে খাতা খুলেছে তৃণমূল কংগ্রেস। কোচবিহারে আসন দখল করেছে ঘাসফুল, কিন্তু পুরো এলাকায় ধাক্কা। শিলিগুড়ি পুরসভা তৃণমূলের দখলে। শিলিগুড়ি পুরসভার 47টি ওয়ার্ড, তার মধ্যে মাত্র একটি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল, বাকি 46টি ওয়ার্ডেই বিজেপি এগিয়ে। মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পরিষদের ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল। নেতাদের একাংশের দাবি, বাস্তবে দলের মধ্যেই বিভীষণ রয়েছে। যেই পরিমাণ লোক আমাদের মিটিং মিছিলে থাকে, তাহলে সেই পরিমাণ আমরা ভোট পেলাম না কেন? আমি তো কোথাও একটা ফেল করেছি। স্যাবোটেজ যে শব্দটা উচ্চারণ না করলেও আমরা বোধহয় কোথাও দলের সিম্বলের প্রতি কিছু কিছু মানুষ ইন্টিগ্রিটিটা দেখাতে পারে। আমরা আমাদের জায়গায় পরিষ্কার কাজ করেছি। এক পেশে বিজেপির যে ভোটটা আছে তার সঙ্গে যোগ হয়েছে সিপিএমের ভোট। কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, তৃণমূল কংগ্রেসের সামগ্রিকভাবে রিজেকশন করেছে মানুষ। উত্তরবঙ্গের আরও একটি জেলা আলিপুরদুয়ারের দুটো পুরো এলাকার ভোট ফলাফল তৃণমূলকে চিন্তায় রাখতে বাধ্য। কারণ আলিপুরদুয়ার ও ফালাকাটা পুরসভা তৃণমূলের দখলে, অথচ আলিপুরদুয়ার পুরসভার 20টি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি, মাত্র 2টি বুথে লিড পেয়েছে তৃণমূল। ফালাকাটা পুরসভার 18টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, সেখানেও মাত্র 2টি বুথে লিড পেয়েছে তৃণমূল। আলিপুরদুয়ার থেকেও মানুষ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে এই শহরতলিগুলোর থেকে, সেগুলো কিন্তু আমাদেরকে আগামী দিনে দেখতে হবে। ইঞ্চিতে ইঞ্চিতে, বুথে বুথে, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা জায়গায়, শুধু সংগঠন না, অ্যাডমিনিস্ট্রেশন, যে আমাদের দপ্তর আছে, সব জায়গায় বিশ্লেষণ হোক। এবার আমাদের জেতার জায়গা ছিল। তাদের ঔদ্ধত্য, তাদের মধ্যে যে একটা দম্ভ ভাব, সেগুলো কিন্তু চূর্ণ করে দিয়েছেন এখানকার আলিপুরদুয়ার বাসী। শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের শহরেও ভোট ফলাফল তৃণমূলের ব্যথা বাড়িয়েছে।
বাঁকুড়া লোকসভা কেন্দ্র এবার তৃণমূল দখল করেছে, কিন্তু শহরের ফলাফল বলছে 2022-এর পুরসভা নির্বাচনে যেখানে বিজেপি খাতাই খুলতে পারেনি বাঁকুড়া পুরসভায়, সেখানে 2 বছরের মাথায় 2024-এর এই লোকসভা নির্বাচনে বিজেপির এগিয়ে রয়েছে 24টি ওয়ার্ডের মধ্যে 21টি ওয়ার্ডে। লোকসভা জিতলেও কেন পুরো এলাকায় মুখ থুবড়ে পড়ল শাসক দল? শহরের যে ভোটটা সেটা টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে, পার হেড 500,000 টাকা করে দিয়ে আমি এনকোয়ারি করে যা জানতে পাচ্ছি, যারা বিশ্বাসঘাতকতা করেছে প্রমাণ পেলে তাদেরকে সরিয়ে দেওয়া দল থেকে। সব থেকে বঞ্চিত হয়েছে, শিক্ষিত সমাজ বঞ্চিত হয়েছে তৃণমূল কংগ্রেস দ্বারা। তাই সেই ক্ষেত্রে একটা বড় অংশের তাদের থেকে বিমুখ হয়েছে শাসক দল থেকে। একই অবস্থা মেদিনীপুরেও। এবার বিজেপির হাত থেকে এই লোকসভা কেন্দ্র ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস, তাও যেন শান্তি নেই শাসক দলের। খড়গপুর পুরসভার 35টি ওয়ার্ড, লোকসভা ভোটের নিরিখে 31টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। শাসক দল বলছে এবারে ভোট থেকে একটা শিক্ষা নিয়ে 2026 সালে যাতে খড়গপুর বিধানসভা আমাদের দিদির হাতে তুলে দিতে পারি, তার জন্য কিন্তু এখন থেকেই আমরা সেই লড়াইটা শুরু করব। শহরাঞ্চলে ভোট ফলাফল খারাপের পিছনে জেলার নেতারা অনেক তথ্য যুক্তি তুলে ধরছেন। কেউ অন্তর্ঘাতের কথা বলছেন, কেউ আবার সাংগঠনিক দুর্বলতাকে ঢাল করছেন। কিন্তু তাতে কি চিড়ে ভিজবে? সোমবারের বৈঠকে নেতৃত্ব কি বার্তা দেবে, কাদের উপর কোপ পড়বে, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাল পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ সেই বৈঠকে ডাক পেলেন না তাহেরপুর এবং ঝালদা পুরসভার পুরপ্রধান। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে আমন্ত্রণ না পেয়ে হতাশ সিপিএম পরিচালিত তাহেরপুর পুরপ্রধান। অন্যদিকে ঝালদায় তৃণমূলের নেতা কর্মীরা কোন্দলেই ব্যস্ত। এদিকে বিরোধী দলনেতা তিনি তো কটাক্ষ করতে ভুলছেন না, তিনি বলছেন জনগণের ইচ্ছেকে ক্ষুণ্ণ করা হচ্ছে। লোকসভা ভোটে বাংলায় ফের তৃণমূল দাপট দেখালেও পুরো এলাকাগুলিতে ব্যাপক ধাক্কা খেয়েছে শাসক দল। উত্তরে শিলিগুড়ি থেকে দক্ষিণের জয়নগর শহর এলাকায় তৃণমূলকে টেক্কা দিয়ে অধিকাংশ ওয়ার্ডে 1 নম্বরে রয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে সোমবার পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। তবে সেই বৈঠকে ডাক পায়নি ঝালদা ও তাহেরপুর পুরসভা। গত পুরভোটে তাহেরপুরে জিতেছিল বামেরা, আর ঝালদায় ভোট করেছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি প্রশ্ন তোলেন, সরকারি দপ্তর কি এমন বৈষম্য করতে পারে? জনগণের ইচ্ছেকে ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। বৈঠকের ডাক না পাওয়ায় হতাশ সিপিএম পরিচালিত তাহেরপুর পুরসভার চেয়ারম্যান। মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকতেন আমাদের তাহেরপুরের উন্নয়নের জন্য, এগুলো যদি তুলে ধরে সেখান থেকে আমরা যদি কিছু আর্থিক বরাদ্দ পেতাম, নিশ্চয়ই উন্নয়নের কাজগুলো আরো ত্বরান্বিত করতে পারতাম। কখনো তৃণমূল, কখনো নির্দল, কখনো আবার কংগ্রেস। বোর্ড গঠন ঘিরে বিস্তর ডামাডোলের সাক্ষী থেকেছে ঝালদাবাসী। আপাতত তৃণমূলের চেয়ারম্যান থাকলেও কোন্দলে জেরবার শাসক দল। পরিষেবা একদম বন্ধ হয়ে গিয়েছে, কোনো কিছুই কাজ হচ্ছে না। এখন শুধু কংগ্রেসকে নিয়ে সুরেশ আগরওয়াল নিজের চেয়ারটাকে দেখে নিয়ে কাজ করেন। কাছে এখনো যদি অফিসে পৌঁছেছে জানি না, আমি তো 5-6 দিন ধরে অফিস যাইনি। না ডাকার কারণটা আমি কি করে জানবো এখন কেন, কি হয়েছে কি না হয়েছে, এই ব্যাপার নিয়ে আমি এখন কিছু। কেন ঝালদা ও তাহেরপুর পুরসভাকে বৈঠকে ডাকা হলো না, এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিমের। যাদের সমস্যা সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করবেন, যেখানে সমস্যা নেই সেখানে আমি জোর করে ডাকবো কেন? না, এরা যোগাযোগ করেন, এদের ভালো চলছে হয়তো, সেই জন্য আমার প্রয়োজন আছে না। ভালো কাজ যদি বৈঠকে না ডাকার মাপকাঠি হয়, তাহলে বাকি যেসব পুরসভাকে ডাকা হয়েছে সেই সব তৃণমূল পরিচালিত পুরসভাগুলি কি ব্যর্থ? তাদের পারফরমেন্স কি ঠিকঠাক নয়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কারোর ব্যাংকে সাইবার জালিয়াতির হানা, কেউ আবার অনলাইন শপিং করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন হ্যাকারদের হাতে। কিন্তু এই আক্রান্ত যারা হচ্ছেন তারা যে অভিযোগ জানাবেন যে পোর্টালে গিয়ে, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, সেই পোর্টালই তো অকেজো। বাংলায় সাইবার ক্রাইমের যে অপরাধ প্রবণতা তা হু হু করে বাড়ছে, কিন্তু যেখানে অভিযোগ নথিভুক্ত করার কথা সেই পোর্টালই যদি কাজ না করে, তাহলে আমার আপনার মতন আম নাগরিক তারা কোথায় অভিযোগ জানাবেন? আক্রান্ত হলে সবার আগে তো অভিযোগ জানাতে হবে সুরাহা পাওয়ার জন্য, কিন্তু যদি পোর্টালই কাজ না করে তাহলে কোথায় যাবেন আম নাগরিক?
অনলাইন শপিংয়ে ছাড়ের লোভনীয় টোপ কিংবা লিঙ্কে ক্লিক অথবা কিউআর কোডে স্ক্যান। দুষ্টচক্রের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে পড়েছেন অনেকেই। সাইবার প্রতারণা জাল বিছিয়ে সর্বত্র, জামতারা গ্যাং থেকে রাজস্থানের ভরতপুর বা বিদেশ, প্রতারকরা বসে সর্বত্র। সাইবার প্রতারণার সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছে দেশে। রোজই কোনো না কোনো ব্যক্তি সাইবার অপরাধের শিকার হয়েছেন, কিন্তু অভিযোগ জানাতে গিয়েই সমস্যায় পড়ছেন আমজনতা। সাইবার অপরাধে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানাতে হয়। সেখানে অভিযোগ জানালেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্থানীয় থানা সর্বত্র সেই অভিযোগ পৌঁছে যায়। ফলে খুব কম সময় সেই অভিযোগ জানাতে পেরে সাধারণ মানুষ নিরাপদ বোধ করেন। তবে বেশ কিছুদিন ধরেই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালটি কাজ করছে না। মাঝে মধ্যে পোর্টাল সচল হলেও তা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। প্রতারিত হয়ে এই সমস্যার মুখে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। তার ফেসবুক প্রোফাইল নতুন করে খুলে তাঁরই বন্ধুদের কাছ থেকে টাকা চেয়ে আর্থিক প্রতারণা হয় বলে অভিযোগ। তবে এখনও পোর্টালে অভিযোগ করতে পারেননি বলে দাবি রাধা তমাল গোস্বামীর। অন্তত 10 বার ট্রাই করেছে এবং আমিও দেখেছি পোর্টালটায় যখনই করা হচ্ছে আমার ফোন নাম্বার, আমার ইমেল আইডি দিয়ে ওটিপি আসছে আমার ফোনে বা ইমেল আইডিতে আসছে। ওটিপিটা দিলেও কিছুতেই ওই ওয়েবসাইটটায় ঢোকা যাচ্ছে না, মানে কমপ্লেনটা লজই করা যাচ্ছে না। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে বাংলায় সাইবার অপরাধের সংখ্যা অন্য ধরনের অপরাধের থেকে অনেকটাই বেশি। দিস ইজ এ সিরিয়াস কনসার্ন, যেটা আমার মনে হয় যে এরকম একটা সিচুয়েশন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ সাইবার ক্রাইম প্রত্যেক দিন ঘটছে একটা শহরে, সেখানে যদি আমার একটা পোর্টাল এরকম কন্ডিশনে থাকে এবং সেটা ফর সাচ আ লং টাইম, এত দিনের জন্য, সেটা কিন্তু সত্যি একটা খুব ক্রিটিক্যাল কন্ডিশন বলেই আমার মনে হয়। এই প্রেক্ষাপটে অভিযোগ জানাতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রতারিতরা। সাধারণ মানুষের সমস্যা একটাই, সেই পোর্টাল কাজ করছে না। সেই পোর্টাল কাজ না করার দরুন সাধারণ মানুষ অভিযোগ কোথায় দায়ের করবেন তা নির্দিষ্টভাবে বুঝে উঠতে পারছেন না। ক্যামেরায় মিন্ময়ের সঙ্গে সুশোভন, TV9 বাংলা, কলকাতা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.